নলিনী বেরা সাহিত্যের সেই বিরল গোষ্ঠীর প্রতিভু যারা লেখেন কারণ লেখাটাকে তারা কর্তব্য বলে মনে করেন। তার লেখায় পল্লী প্রকৃতি আসে সমাজকে চেনার প্রেক্ষাপট হিসেবে, জীবনকে ফুটিয়ে তোলার ক্যানভাস হিসেবে। ধূসর ঘুঘু পাখির দেশে গল্পটির প্রেক্ষাপট ফরাসি দেশ, একজন ভারতীয় ট্যুরিস্টের চোখে, কিন্তু তার নিজস্ব সমাজ সচেতনতা এই গল্পেরও পরতে পরতে। গল্পটি প্রকাশিত হয়েছিল 2016 সালে গল্প পাঠ, ওয়েব ম্যাগ এবং গুরুচণ্ডালী প্রকাশনার যৌথ উদ্যোগে দুই বাংলার লেখকদের গল্প সংকলন নির্বাচিত গল্প পাঠ এর দ্বিতীয় খণ্ডে। এই বই অনলাইনে পেতে হলে চোখ রাখতে পারেন আমাদের বর্ণনার বাক্সে। আসুন শুনে নিই নলিনী বেরার গল্প ধূসর ঘুঘু পাখির দেশে, পাঠে আমি রৌহিন। 1। জুলেভার্ন ছাড়িয়ে ইলেকট্রিক অফিসকে ডাইনে রেখে আর কিছু দূর এগোতেই বনঝাড় সরে এলো। একটা চমৎকার ভিলা পড়ল। ভিলা তো নয়, শহরের অদূরে ফাঁকা জায়গায় অবস্থিত সুরম্য বাড়ি। শুধুই বাড়ি তো নয়, সুশোভিত বাগান বাড়ি। তাও নয়, যেন দুর্গ ভবন। চতুর্পার্শ্বে সুবৃহৎ বৃক্ষাদি, লতা গুল্ম, কোনোটা বা ওক, চেস্টনাট, বিচ, বার্চ, মেপল, কোনো কিছু তো চিনি না, জানিও না। ভিলা সংলগ্ন খেতিবাড়ির প্রান্ত বরাবর রেক্টার স্মিথ বাস স্টপ ও ট্রাম স্টপের দিকে হাঁটতে গিয়ে মনে হলো আনাজ খেতিটা কেমন যেন চেনা চেনা। নালা করে সার সার বাঁধাকপি, ফুলকপির চাষ, তেড়ায় ভরে পাল জমিনে জল দেওয়ার সাজ সরঞ্জাম। কেয়ারটেকারের ঘর থেকে তক্ষুনি লুঙ্গির কষিতে গিঁট দিতে দিতে যেন বেরিয়ে আসবে নদীধারের পাল জমিনের পাহারাদার চাঁদপুরের নিরুদ্ধ দণ্ডপাঠ। ছবির মতো সাজানো ভিলা, খেতিবাড়ি সব, অথচ আশপাশের লোক দেখি না। খালি তো এদিক ওদিক থেকে দুরন্ত বেগে ছুটে আসা গাড়ি আর গাড়ি। কার্যত কেয়ারটেকারের ঘর থেকে কোনো নিরুদ্ধ দণ্ডপাঠ কি দারোয়ান মিশেল বেরিয়ে এলো না। রেক্টার স্মিথের মোড়ে পৌঁছে ডাইনে রু দা লা বুর্জেনিয়ারের দিকে কয়েক পা হাঁটতেই চোখে পড়ল মরা শামুক, গেড়ি, গুগলি, শুকা শুটকির দোকান। তার মানে আজ নির্ঘাত দিমস, অর্থাৎ রোববার, হপ্তার ছুটির দিন। যখন মল বাজার বন্ধ, তখন এ বুলভার সে বুলভারের মোড়ে, এ রিউ সে রুয়ের মোড়ে তাদের দোকান খোলা। আমাদের হাওড়ার কালীবাবুর বাজার, বোসবাবুর বাজার কি বোস্টমপাড়ার বাজারের শাকুলি শামুকুলোদের মতো নয়। অনাহুত রবাহুতের মতো কোন ক্রমে বাজারের একপাশে যৎসামান্য ঠাঁই করে নিয়ে হাজা হাতে গেঁড়ি ভাঙছে। রীতিমতো ভারী দোকানদার, অনেকটা কলকাতার নিউ মার্কেটের ফল দোকানিদের মতো, ওই যারা স্টিকার আঁটা আম, আপেল, বেদানা বেচে, মাঝে মাঝে স্প্রে মেশিন দিয়ে ফলের উপর খুশবুর জল ছড়ায়। ঈষৎ হেলানো আলমারি, চৌকো চৌকো খোপের ভিতর মরা শামুক, জ্যান্ত শামুক, শামুকের শুটকি, জীবন্ত মৃত গেঁড়ি গুগলি। প্রত্যেকটা খোপেই দামের ফর্দ আটা, ল কিলো 2 ইউরো থেকে 4-5 ইউরো পর্যন্ত। বইয়ে পড়েছি মোলাস্কা অর্থাৎ কোমল পর্বভুক্ত প্রাণী হলো শামুক। তার আবার কত রকম ফের, জল শামুক, স্থল শামুক, ঝিনুক, শঙ্খ, গেঁড়ি, গুগলি, সেপিয়া, ললিগো, অক্টোপাসও এই একই গ্রুপের। নাকি ভূমধ্যসাগরীয় দেশের মানুষের কাছে অক্টোপাস, শামুক, গেঁড়ি, গুগলি, সেপিয়া, ললিগো খুবই সুস্বাদু, তদুপরি ভারী প্রোটিন সমৃদ্ধ। হাঙর, অক্টোপাস, জেলিফিশ আমরা খাই বা না খাই, শামুক, ঝিনুক, গেঁড়ি, গুগলি তো হামেশাই খাই। অধিকন্তু আমাদের গ্রামের মলিনা বুড়ি ও তার মেয়ে শীতের গোটা মরশুমটায় কুমহারডুবি জলা থেকে কাঁড়ি কাঁড়ি ঝিনুক তুলে হাড় মাংস আলাদা করে খোল পুড়িয়ে কলিচুন বানায়। বেলা গড়ায়, অপরাহ্নের রাঙা ভাঙা ঝিলমিলে রৌদ্র একসময় টুম করে খসে যায়। তবু মলিনা ও তার মেয়ে আঙুরবালার ঝিনুক পুড়িয়ে কলিচুন বানানোর চুল্লি নেবে না। তার অনর্গল ধোঁয়ায় মাঠ ঘাট গ্রাম গ্রামান্তর আচ্ছন্ন থাকে সায়াহ্নেও। শামুক বিক্রেতার গুমটির কাছে গিয়ে দাঁড়াতেই বজুর, আমিও বললাম বজুর। তারপর সামান্য হাসি, আমিও হাসলাম। লাসন্স, রুতুদা শ্যাপেলের ওদিকে বিগত হপ্তাগুলোর 2-1টা রোববারই শামুক বিক্রেতাদের দেখেছি।
রুদালা বুর্জেনিয়ারের গেঁড়ি গুগলিওয়ালাকে এই প্রথম। শের মশিও বলে ফরাসিতেই কি সব বলতে লাগলো সে। ভুজে তো দু কেলপেই নাকি পারলে ভ্রুসে কি যেন একটা। আমি পরিষ্কার বাংলাতেই জিজ্ঞেস করলাম, এসব গেঁড়ি গুগলি তোমরা পেলে কোত্থেকে? সেই 1731 না 35-এ তোমাদের ডুপ্লেক্সের আমলে চন্দননগর, চুঁচড়ো, হুগলির খালবিল ঘেঁটে নিয়ে এসছিলে বুঝি? ও যেন কতই বুঝলো, গড়গড় করে বলে চলল, মেরসি bien monsieur, vous êtes তো bien aimable, ল কিলো 2 ইউরো বলেই দুটো আঙুল দেখালো। মাথামুন্ডু কিছু বুঝি আর না বুঝি দুটো আঙুল আর কিলো শুনেই বিলক্ষণ বুঝলাম ব্যবসায়ী হিসেবে সে অত্যন্ত ঝানু। বেশি কথায় আর কাজ কি, কিনতে হয় কেন নচেত। তৎক্ষণাৎ একটা গেঁড়ি আমি হাতের তালুতে তুললাম। আশ্চর্য, যেন আমাদের দক্ষিণ শোলের সোঁতার জ্ঞান কাকার হেতুবিলের কাদামাটি লেগে আছে তার গায়ে। আমাকে আরো আশ্চর্য করে কিয়ৎকালের মধ্যেই গেঁড়িটা তালুর মাঝখান থেকে বিবর্তিত হয়ে গড়াতে গড়াতে চলল আঙুলের দিকে। একটাই আঙুল তুললাম, তার মানে ল কিলো। সঙ্গে সঙ্গে 1 কিলো গেঁড়ি গুগলি ইলেকট্রনিক বাটখারায় মেপে প্যাকেটে পুড়ে সে আমাকে দিল। মূল্য বুঝে নিয়ে ঘাড় ঈষৎ নত করে স্মিত হাস্যে শামুক ব্যবসায়ী বলল, মেরসি বকু মসিও। আমিও, ধন্যবাদ, ভালো থাকুন। 2 একটা বই তো নয়, মহাগ্রন্থ পাঠ করছিলাম। বইটির নাম নয়া বাংলার গোড়াপত্তন। লেখক শ্রী বিনয় কুমার সরকার, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ধনবিজ্ঞান অধ্যাপক। গ্রন্থটির প্রকাশকাল 1932। তার উৎসর্গে 1932 সালে বাঙালির ঘরে ঘরে যে সকল শিশুর জন্ম, তাহারা যখন 18 বছর বয়সে পদার্পণ করিবে, সেই সময়কার যুবক বাংলার হাত পার জোর আর মাথার জোরকে উদ্দেশ্য করিয়া এই গ্রন্থ উৎসর্গ করিলাম। বলা বাহুল্য, আমার জন্ম তৎপরবর্তীকালে, তবুও সে গ্রন্থ পাঠে মনোনিবেশ করেছি। সেখানেই পড়ছি, ফ্রান্স এমন একটি দেশ যেখানে অনেকগুলি বিষয়ে কতগুলি ঐক্য আছে। ফ্রান্সকে অনেক বিষয়ে আমরা ঐক্য বিশিষ্ট লোক সমষ্টির সুবিস্তৃত জনপদ বলিয়া বিবেচনা করিতে পারি, করিলে বেশি ভুল হইবে না। তবুও বাস্তবিক পক্ষে ফ্রান্সের জাতিগত ঐক্য বা সামঞ্জস্য নাই বলা উচিত। আছে জাতিগত বৈচিত্র্য। এখানকার লোক সংখ্যা 4,7,5 কোটি। এই কিঞ্চিদূর্ধ্ব 4 কোটি নরনারীর মধ্যে 1,07,00,000 জার্মান, 1 কোটি কেল্ট, 6 লক্ষ ইটালিয়ান, 2.5 লক্ষ স্প্যানিশ। তাহা ছাড়া অন্যান্য কুচোকাচা প্রায় 6 লক্ষ। অধিকন্তু ফ্রান্সে যাহারা আসলে ফরাসি, তাহাদের ভিতরও অসংখ্য জাতি উপজাতি রহিয়াছে। বিনয় কুমার সরকারের মতে এ হেন ইউরোপিয়ান অনৈক্যই চাই ভারতের উন্নয়নের ক্ষেত্রেও। এতে ভারতবাসীর লজ্জিত হওয়ার কোনো কারণ নেই, কেননা ইউরোপের ছোট ছোট 30-32টা স্বাধীন দেশের মধ্যে কোনো জাতিগত ঐক্য কি ভাষাগত ঐক্য নেই। সর্বত্রই বিরাজ করছে মিশ্র বা দোআঁশলা জাতি আর বহুবিধ ভাষা। শ্রী সরকারের ধারণা, ইউরোপের দেখা দেখি ভারতকেও যদি গোটা 30-32 স্ব প্রধান রাষ্ট্রে ভাগ করা যায়, তবে মহাভারত এমন কিছু অশুদ্ধ হয়ে যাবে না। ইউরোপ সুলভ অনৈক্যই আজ চাই ভারতে। নয়া বাংলার গোড়াপত্তনের জন্য সর্বপ্রথম দরকার এই নবীন বস্তুনিষ্ঠ রাষ্ট্র দর্শন। তার আরো ইচ্ছে, চাই বিদেশে ভারতীয় মুসাফির, চাই ভারতে বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা। তিনি নিজেই মুসাফিরের মতো ঘুরে বেরিয়েছেন জার্মানি, জাপান, বিলাত, আমেরিকা, ফ্রান্স। 4 সপ্তাহে ইটালিয়ান, 5 সপ্তাহে জার্মান আর 3 সপ্তাহে ফরাসি ভাষা আয়ত্তে এনেছিলেন। দুনিয়ার কত না পর্যটন সাহিত্য পাঠ করেছেন স্ব ভাষায়। পড়েছেন ফ্রান্সের পের লতির ভ্রমণমূলক উপন্যাসে পিরেনিস পাহাড়ের পল্লী জীবন, ব্রিটানি প্রদেশের চাষী জীবন, আফ্রিকার জনপদ ও জনজীবন বিধৃত আছে। নাকি প্যারিসে থাকার সময় একজন ফরাসি পণ্ডিত শ্রী সরকারকে আরেকজন ফরাসি পণ্ডিতের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার সময় বলেছিলেন, এ এসেছে ভারত থেকে কলম্বাসের চোখ নিয়ে, চায় আমাদের ফ্রান্স আর পশ্চিম মুল্লুক আবিষ্কার করতে। আহা, আমারও যদি শ্রী সরকারের মতো চোখ থাকতো, আমিও যদি
3 সপ্তাহের মধ্যে ফরাসিটা আয়ত্তে আনতে পারতাম। আরেকজনের কথাও জানি, রাহুল সংকীর্তায়ন, যিনি বিশ্ব ভবঘুরে, যার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস্তু হলো ভবঘুরেমি। যেদিকে মন চায় বেরিয়ে পড়ো, যদহর এব বিরজেত তদহর এব প্রভজেত। 3 রেক্টার স্মিথ এবং বোয়াসিয়ের ট্রামস্টপের মাঝ বরাবর বুর্জেনিয়ের ট্রামস্টপ, সুবিস্তৃত অঞ্চল রু দ্য বুর্জেনিয়ের। সেখানে প্রায় গায়ে গায়ে অবস্থিত একল পাবলিক, ছোটদের স্কুল, উ এক্সপ্রেস মল, এগলিজ সে ফ্রেসে দাজি গির্জা আর খেলার মাঠ। ঈষৎ কুয়াশাচ্ছন্ন প্রাতঃকাল, তদুপরি ছুটির দিন, তবু সারাদিনমান ব্যস্ত সমস্ত থাকা বুর্জেনিয়ের অঞ্চলে এক্ষণে লোকের তেমন বাহুল্য নেই। ওই বড়জোর সম্মুখস্থ সিতে ইউনিভার্সিটির আবাসস্থল থেকে ফুরুত ফুরুত করে 1-2 ছাত্র কি ছাত্রী নিষ্ক্রান্ত হয়ে এদিক ওদিক হেঁটে যাচ্ছে। 1-2 করে লোক জড়ো হচ্ছে বুর্জেনিয়ের ট্রাম স্টপেও, তবে যেমন জড়ো হচ্ছে তেমন চলেও যাচ্ছে। গার্দা পঁ রুশো কি অরভলতো গ্রা ভ্যালের দিকে। এগলিজ সে ফ্রসে দাজি গির্জা আর বোধহয় কয়েক গজের ভিতরেই। হ্যাটকোট পরা এক ফরাসি প্রৌঢ়ের সাথে মুখোমুখি দেখা। বজুর বজুর, তৎক্ষণাৎ হাস্যমুখ, যেন কতকালের চেনা। শের মসিও ক মতলে ভু মিল ফোয়া মেরসি ভতরে মাবলা কয়। ফ্রেঞ্চম্যানই বটে, মৃদুমন্দ কাঁধ ঝাঁকিয়ে সেই চিবিয়ে চিবিয়ে বলা, কিন্তু আমি তো এর বিন্দু বিসর্গ কিছুই বুঝছি না। সে কথা বললামও। আই এম ইন্ডিয়ান, আই ডোন্ট নো ফ্রান্সে। ল ফ্রান্সে যে ফরাসি ভাষা, এতদিনে এইটুকু অন্তত বুঝেছি। সোনাই স্তক লোকটা উচ্ছ্বসিত হয়ে হাত ধরলো, করমর্দন করলো, হাত না ছেড়ে ঝাঁকাতে ঝাঁকাতে অনর্গল বলে চলল, ভু জোতো তো এ মাবল জু ভু ফেলিসিতো যে ত্রেফাঁ জু নে পা আ সে দাগাজ সু মোয়া। উফ, অসহ্য বিরক্তিকর, কোনো কিছুই যে বুঝছি না। লোকটা ইংরেজি জানে না। অগত্যা হাত ছাড়িয়ে এগোতে গেলাম, লোকটা সজোরে তার বাঁ হাত দিয়ে আমার হাত ফের আঁকড়ে তার ডান হাতের গুচ্ছ আঙুল জড়ো করে মুখের কাছে বারবার তুলে খাবার খাওয়ার সনাতন ভঙ্গি করে দেখাচ্ছে। আমি হতচকিত, কিংকর্তব্য বিমূঢ়। মুহূর্তেই হাত চলে গিয়েছিল পকেটে। মুহুর্মুহু আঙুলের ঘষাও লাগছিল বর্তুলাকার 2 ইউরো 1 ইউরোর কয়েনে। মনে মনে হিসেবও চলছিল, 1 ইউরো হচ্ছে 80 টাকা, 2 ইউরো। ভিক্ষাঞ্চ ভিক্ষবে দদ্যাৎ, অথবা গ্রাস মাত্রা ভবেদ ভিক্ষা। তাহলে আমাদের দেশের ভিখারিদের সাথে এদেশের ভিখারিদের তফাৎ কি? না, তফাৎ সফিস্টিকেশনে। এদেশে কেউ কেউ শীতের পোশাকে কান মাথা মুড়ে সঙ্গের কুকুর নিয়ে মল কি মেট্রো স্টেশনের মুখে বসে থাকে, কথাও বলে না, খালি পোস্টারে লিখে রাখে হোমলেস প্লাস হাংরি। কেউ কেউ সুটেড বুটেড হয়ে বাসে, ট্রামে, ট্রেনে ছড়িয়ে যায় লিফলেট, কথা বলতেও হয় না, চিরকুটেই লেখা থাকে ভিখারি বৃত্তান্ত ও সবিনয় প্রার্থনা 1 কি 2 ইউরো, নিদেন পক্ষে রেস্তোরাঁর একটা টিকিট। 2 ইউরো নয়, 2 ইউরোর কয়েনটা বের করেও ফের ঢুকিয়ে রাখলাম। বেছে বেছে একটা 1 ইউরোর কয়েনই তার হাতে দিলাম। তৎক্ষণাৎ ফেরত দিয়ে সহাস শেষে 2টো আঙুল দেখালো। অগত্যা 2 ইউরোই গেল। কুয়াশা কি অধিকতর গাঢ় হলো? এগলিজ সে ফ্রেসে দাজি গির্জার মাঠ এত সাদাটে লাগছে কেন? পুঞ্জীভূত সাদা সাদা, কোথাও গাঢ় কোথাও হালকা। কুয়াশা নয়, তার মানে এই সকাল সকাল তাঁবু পড়েছে গির্জার মাঠে। না তো শহরের জোন 30-তে এতদিন আছি, কত দিমস, অর্থাৎ রোববারই তো প্রত্যুষে হেঁটে বেরিয়েছি। গির্জার মাঠ তো মাঠ, না তো স্পতিক কমপ্লেক্স, সিমতিয়ের সোভেনিয়ের, ই তোয়ালে 200 ফুটবল খেলার মাঠ, পার্ক দে লা গুদেনিয়ের, পার্ক দু পাতি পর্তো, লা ক্লসে, হিপ্পোড্রোম তথা রেসকোর্সের মাঠ। কই, কোথাও তো এমন তাঁবু পড়তে দেখিনি। ঢাকনাওয়ালা বৃহৎ ক্যারাভ্যান কি গড়গড়িয়ে ঢুকে এলো এগলিজ সে ফ্রাঁসে দাজি গির্জার মাঠে? তার মানে কি ওটা ঘোড়া না গাধা? এরাই কি তবে ইজিপশিয়ান তথা জিপসি, হোমলেস, ভবঘুরে, চুরুমাহ যারা জুতোর তলায় শুকতলা পরায়, পাতলারো যারা
যেখানে সেখানে কামারশালা বসিয়ে গ্ল্যামিঙ্গো গান শোনায়, ক্যাসকার বেরো যারা সুন্দর সুন্দর মাটির পাত্র বানায়, কাহিরি নানো যারা রং বেরঙের ঝুড়ি তৈরি করে, ইহুদি, কারাকিস, রাবোয়া, বিউরদিন্দি, ক্যাম্প ভোলান্ত, নাকি উঠলো বাইতো কটক যাই দেশে দেশে ঘুরে বেড়ানো বোহেমিয়ান? না না, তাদের পোশাক পরিচ্ছদ দেখে তো তা মনে হয় না। অবশ্য সুটেড বুটেড দেখেও কি আর এদেশে ভিক্ষাকারী বলে মনে হয়? এই তো একটু আগেই গচ্চা গেল 2 ইউরো। কম করেও 10-12টি মোটর কার, একটা ক্যারাভ্যান, একটা চতুষ্পদ ঘোড়া, গাধা বা খচ্চর নয়, ঘোড়াই, এক গোষ্ঠীর লোক বলেও তো মনে হয় না। ওই যে প্রৌঢ়া, হলদে মুখমণ্ডলে কুঁচকানো মুচকানো অজস্র বলিরেখা, দেখে তো ভ্রম হয় বুঝি চীনা কি জাপানি, নিদেন পক্ষে তিব্বতী। পোশাক আশাকও পড়েছে তেমন, লুঙ্গি আর মেখলা। ফুল্লরা বেশাতি করে নগর বাহিরে, হাড়িয়া চামার বেচে চারি দ্যাপাই দরে। গলায় গুচ্ছ পুঁথির মালা ঝুলিয়ে প্রৌঢ়া তার পসরা সাজিয়েছে কতক কবেকার প্রাচীন মুদ্রা ও চিত্রকলা দিয়ে। কাগজে 1 ইউরোর ছাপ্পা সাটা, অর্থাৎ কিনা যা লিবে সব 1 ইউরো। আসল না নকল? যদি চীনা ওয়ামানি ধরি, তবে এসব কি চৈনিক মুদ্রা ও ছবি? চীনে ঐতিহাসিক যুগের শুরুতে শাং বংশের রাজা টিংআংয়ের আমলে শাংচৌ, চৌ বংশের শ্রেষ্ঠ রাজা শি হুয়াংতির শ্রেষ্ঠ কীর্তিত চীনের মহাপ্রাচীর। শাংচৌ আমলের মুদ্রা, কু খাইচির ছবি, থাংসুং আমলের চিত্রকলা। আসল কি আর? সব নকল নকল। মহিলা কি জাপানি? এসব কি জাপানের মাকিমোনো, কাকেমোনো, কানো উকিওয়ারা গোত্রের ছবি? আসুকা, ফুজিয়ারা, কামাকুরা, আশিকাকা যুগের মুদ্রা? আর তিব্বত, প্রৌঢ়া যদি তিব্বতীয় হয়, তবে তো আমাদের হিমালয়ের ওপারের দেশের মেয়ে। কুবলাই খা নাকি তারও আগে শ্রং বতসং সগম্পয়ের আমলের মুদ্রা বিছিয়ে গ্যাঁট হয়ে টুলের উপর বসে আছে সে। শুধু কি সে, অনতিদূরেই এক শ্বেতাঙ্গিনী, চোখের তারায় বেগুনি ফোঁটা, দোকান খুলেছে যত সব পুরাতন ফুলকারি হাতঘড়ি আর হাত ব্যাগের, বিশেষত মেয়েদের। ভাষা তো বুঝি না, শ্রের ক্লিয়ে বলে কি সব সে হেঁকে চলেছে। মাদাম রলার ভ্যানিটি ব্যাগ, মাদমোয়াজেল অঁরির হাতঘড়ি, ন্যাপোলিয়ন বোনাপার্তের ঘোড়ার নাল, সব জিনিসেরই 1 দর, 1 ইউরো। একটা নীল ফিতেওয়ালা ফুলকারি হাতঘড়ি দেখে মনে হলো দেখতে তো নতুনই, কিনে ফেললাম। চারধারে সোনার বরণ আর তারার মালা, মাঝখানে রূপলি আভা। 1 ইউরোর কয়েনটা হাতে দিতেই সুন্দরী রমণী স্মিত হাসছে, মেরসি বকু মাসিও। আমিও বললুম, মেসমি বকু মাদমাম। মাদাম রলার ভ্যানিটি ব্যাগটিও কম লোভনীয় ছিল না, সেটাও ফুলকারি, নানাবিধ নকশা আঁকা। ওসব রলা টলা বাজে কথা, হয়তো কোনো ফরাসি রমণীরই ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড। শখেদে হাত কামড়াচ্ছি, একটু আগে 2 ইউরো জলে গেল। কি না পাওয়া যাচ্ছে! শীত বস্ত্রাদি, পশমের টুপি, মোজা, পুরাতন খেলনা, এয়ারগান, পিয়ানো, গিটার, বনেদি আয়না, সাইকেল প্যারাম্বুলেটার, কাষ্ঠ নির্মিত নকশাদার পাত্র, পুরাতন মানচিত্র, বিবিধ সাম্রাজ্যের পতাকা, বাইনোকুলার, ইলেকট্রিক মিস্ত্রি, ছুরি, অস্ত্রাদি, হিটার, ইন্ডাকশন কুকার, চুম্বক, চাক ভাঙা হানি, ওয়াইন, বৃহদাকার বাইবেল, অভিধান ও আধুনিক নবেল, দিগদর্শন যন্ত্র, তিমি শিকারের তুরপুন, আরো কত কি যে। হঠাৎ জমে ওঠা গির্জার মাঠের বেচা কেনার ভেবেছিলাম আমি আবিষ্কারক আর প্রথম খদ্দের, তা সে আদপে ভুল টের পেলাম খানিকটা থিতু হতেই। আমার আসার আগে, এমনকি গাড়ি ঘোড়া ক্যারাভ্যান ঢোকারও আগে, এগলি সে ফ্রসের মাঠে লোক জড়ো হচ্ছিল দস্তুর মতো। মাত্র 2-1 ইউরোর ব্যাপার। ওই তো মাথায় ফেটটি বাঁধা কালো মহিলা এর মধ্যেই ব্যাগ ভর্তি করে ফেলেছে। মুখে দিচ্ছে সসপ্যানের কানা, হাতা, খুন্তি, একটা রুম ওয়াশের যন্ত্র নিয়ে দরাদরি করছে। তারা বুঝি জানতই। আমি নাড়ানাড়ি করছি একটা দূরবীন নিয়ে, দূরবস্তুর দর্শন সাধন যন্ত্র বিশেষ, টেলিস্কোপ, যার কাজই হলো দূরস্থিত বস্তুকে নিকটস্থ বা বর্ধিত করা। গ্যালিলিওর দূরবীন বলে চালানোর চেষ্টা করছে নাকি বিক্রেতা? না না, তা নয়। আমি যন্ত্রটির গুণাগুণ পরীক্ষার ছলে প্রথমেই বিক্রেতা যুবকের মুখের উপর ফোকাস নিবদ্ধ রাখলাম। সে আমার সামনে অনেক বড় হয়ে প্রতিভাত হলো। ঈষৎ লালচে দাড়ি,
দাড়ির লোমকূপগুলি স্পষ্ট দেখা যাচ্ছে, বাঁ ঠোঁটের কোণে হসন্তের মতো সামান্য কাটা দাগ। কোথাকার মানুষ সে? ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি না কিরগিজস্তানের? নাকি সিরিয়া, ইরাক, ইরান, তুরস্ক, আফগানিস্তান, মিশরের? ভারতীয় তো হতে পারে, কেননা আজ যারা ইউরোপের ভবঘুরে জিপসি, রোমানি, এককালে তারা ছিল ভারতীয়ই। ভারতের সিরকিওয়ালা। সম্ভবত একাদশ কি দ্বাদশ শতাব্দীতে তারা ভারতবর্ষ ছেড়ে চিরতরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যা তাবু তাই সিরকি। বাঞ্জারা, বাদিয়া, বীরহোরা এখনো গ্রাম বা ঘরবাড়ি অর্থাৎ সিরকি কাঁধে ঘুরে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। ক্রমে বিক্রেতা যুবকের মুখ থেকে দূরবীন সরিয়ে চোখ রাখলাম যাযাবর যাযাবরীদের মেলার ওধারের মাঠের দিকে। মাঠের ঘাসের ডগাগুলোও যেন স্পষ্ট দেখা যাচ্ছে। আর রং সব জ্যান্ত ঘাস না প্লাস্টিকের? দূরবীন চলছে চলছে চলছে, অতঃপর দেখা গেল প্রায় 3 ফুট উঁচু একটা পাঁচিল। পাঁচিল টপকাচ্ছে একটা 16-17 বছরের যুবতী। সোনালি চুল, গায়ে একটা সাদা গেঞ্জি আর শর্টস, পায়েও সাদা রঙের শু। একটা পাঁচিল টপকালো, দুটো প্রায় সমউচ্চতার আরেকটা পাঁচিল টপকে সে একটা বাড়ির কাছে গেল। চিমনিওয়ালা দোতলা বাড়ি। বাড়িটার পিছন দিকে দাঁড়িয়ে মেয়েটি দুহাতের আঙুল মুখে পুরে শীষ দিল। গল্পটা তৈরি হয়েও হলো না, কেননা বাইনোকুলারটা আচমকা কেড়ে নিয়ে বিক্রেতা লোকটা এক আঙুল দেখালো। তার মানে মূল্য 1 ইউরো। নেবে তো নাও। সহসা মনে হলো বিক্রেতা যুবক নির্ঘাত কিরগিজস্তানের। নচেত যেমন করে ছোঁ মারল। কিরগিজস্তান সোনালি ঈগলের দেশ। সেখানে তাদের শিকার উৎসবে দড়িতে বাঁধা নেকড়ের সঙ্গে শিকারী ঈগলের যুদ্ধ হয়। হতচকিত আমি খানিক বিমূঢ় হয়ে বিক্রেতার মুখের দিকে তাকিয়ে থাকলাম। ফের যখন মাঠ বরাবর দূরবীনহীন চোখে তাকাই, শীষ দেওয়া যুবতীকে আর দেখা গেল না। গল্পটাও পুরো হলো না। কেমন যেন মনে হলো গল্পটা দূরবীনেই আছে, খালি চোখে তা দেখা যাবে না। তখন 1 ইউরো দিয়ে কিনেই ফেললাম দূরবীনটা। বিক্রেতা কিরগিজস্তানি যুবক আমার সঙ্গে হাত মেলাতে মেলাতে তার ভাষায় কি যেন বলে চলল, তবে তা কখনোই বজুর বা মের্সি বকু নয়। ক্যারাভ্যান তো নয়, ঢাকনাওয়ালা একটা গাড়ি, ঘোড়ায় টানা। এই করেই কেউ কেউ ওদের জিনিসপত্র বেচতে এনেছে। ক্যারাভ্যান বা কাফেলা তো নিরাপত্তার জন্য একত্র ভ্রমণকারী মরুযাত্রী দল। তাদের সঙ্গে থাকে কত পশু, উট, ঘোড়া আর খচ্চর। তাদের কাছ থেকেই জামা কাপড় ইস্ত্রি করার একটা যন্ত্র কিনলাম, মাত্র 2 ইউরো। ছুরি, কাঁটা চামচ, পুরনো তরবারি, কম্পাস যন্ত্র, ময়ূর আর খেজুর গাছের নকশা খোদাই করা বাক্স। এক ফরাসি ছোকরা তো খাপে ঢাকা একটা ছোরা নিয়ে দরদাম করছে। ছোরাটা কার? 8শ শতাব্দীর সমরবিদ সাক্সে, গিবের, বুরসে নাকি নেপোলিয়ন বোনাপার্তে? ছোকরাকে জবরদস্ত বিক্রেতা কি বলে টুপি দিচ্ছে। টুপি কি আর? অস্ট্রিয়া, গ্রেট ব্রিটেন, স্পেন, জার্মানি, ইটালি, মিশর, সিরিয়া, আলজেরিয়া, তিউনিসিয়ার বিরুদ্ধে অভিযানকারী যুদ্ধবাজ ফ্রান্সের বংশধর বোধ করি ছোড়ার ধার দেখছে। টুলের উপর বসা প্রায় মোনালিসার মতো দেখতে এক প্রসারিণী তখন থেকে আমার নজর কাটছে, বা বলা চলে যা দেখছি তাই কিনছি দেখে সে বুঝি আমাকে ইশারা করছে। গেলাম। বজুর ম্যাডাম, বজুর মসিও। ডাই করা কতক পুরনো কতক নতুন ডিকশনারি। ডিকশনের ফ্রাঁসে অংলেজ, অংলেজ ফ্রাঁসে, অর্থাৎ ফরাসি থেকে ইংরেজি কি ইংলিশ থেকে ফরাসি। মাক্সি পশ, বৃহত্তম পকেট ডিকশনারি। একটি ডিকশনের দরকার অবশ্যই। এতদিন থাকলে অন্তত এক্সপ্রেস মলে আর যাই হোক মাছের মাথাটা খোয়া যেত না। উল্টে পাল্টে দেখছি, ভাষা ফরাসি হলে কি হবে, প্রায় সবই তো ইংরেজি হরফে। ফরাসি শব্দ তর্জমা ইংরেজিতে করা, আবার অর্ধেক বই জুড়ে ইংরেজি, অর্থ ফরাসিতে করা। পাবলিশার ফ্রাঁসোয়াজ অরল্যান্ডো। যাযাবরী কি সব বলতে বলতে একটা ভাবের আবহ তৈরি করে ফেলাতে কিনেই ফেললাম। দাম মাত্র 40 সেন্ট। খুচরো পয়সাটা হাতে নিয়ে গুনেও দেখল না। মোনালিসার হাসি হেসে বলল, মের্সি বকু মসিও। মাথা নেড়ে ধন্যবাদ জানালাম আমিও। খেয়াল করলাম
যাযাবর যাযাবরীদের মেলা খুব জমে উঠেছে। যাযাবর যাযাবরীই তো, কোথা থেকে ভুঁইফোড়ের মতো উঠে এসেছে, কোথাও একটাও লোক ছিল না, তারপর কেমন করে মেলা বসে গেল। বুর্জেনিয়ের হয়ে গার দা পঁ রুশোর দিকে ট্রাম চলে যাচ্ছে। ট্রামের জানলায় যাত্রী, রাস্তার ওধারে একটা বৃহদাকার হরিণ, ক্যাবারে এসপানিওল লা বোদেগা, মনে হয় ঘোড়ায় চড়ে নৃত্য পরিবেশন। ডিকশনের ঘেঁটে দেখলাম স্প্যানিওল শব্দটির অর্থ স্প্যানিশ, তার মানে স্পেন দেশীয়। তবে কি স্পেনিয়ার্ড নৃত্য? স্পেনের জিপসি সংস্কৃতির কেন্দ্র গ্রানাদা থেকে আসছে এরা? হবেও বা। একটা কালো মেয়েকে দেখলাম এগলিস সে ফ্রাঁসে দাজি গির্জার দরজা খুলে ভিতরে ঢুকে গেল। বোধহয় প্রার্থনা শুরু হবে। আমি আবার যাযাবরদের মেলায় মন দিলাম। এবার বইয়ের দোকান, যেন পুরনো ও পুরাতন ও নতুন বইয়ের প্রদর্শনশালা। সমগ্র কলেজ স্ট্রিট না হোক, ভবানী দত্ত লেনের মুখটা বড় জোর। কি বই চাই কি বই চাই বলে হাঁকাহাঁকি নেই, হাত ধরে টানাটানিও নেই। বিক্রেতা দুজন নিজেদের ভেতর নিচু স্বরে কথা বলছে। কেমন শ্যাবাল সোবাজ? হাতের কাছেই ডিকশনারি খুঁজে খুঁজে মানে বের করলাম। যেন বুড়ো ঘোড়া, লেখক বৃন্দ মতো, প্রচ্ছদে বন্য জলাশয়, ধাবমান তিনটি অশ্ব, উপরে আলোলায়িত কুন্তলা এক রমণী। চুলের গোছ এসে পড়েছে দুই ঠোঁটের ওপর, চোখের তারায় বেগুনি ফোঁটা, কভারের রং গৈরিক। উপন্যাসী বটে, মূল্য €8, প্রকাশক আর্লখাঁ। প্রথমে প্রস্তাবনা, তারপরে উপন্যাসের শুরু, chapitre 1, Ansett, Journée u était censé খেতেত জোয়াইসেমে son anniversaire কাতলিন ক্রাসের। কি জানে কি মানে, ভাষায় ফিরে ডিকশনারি ঘেটে তর্জমা করব। তবে এটুকু ধরে নিতেই পারি, বেগুনি ফোঁটাওয়ালা চোখের মালকিন কাতলিন ক্রাসের। 1 নম্বর পরিচ্ছেদে তার বিবাহবার্ষিকী উৎসব উদযাপনে একটা কিছু অঘটন ঘটে গিয়েছে। যা হোক, বইটা €8 বিনিময়ে হস্তগত করলাম। একটা হাতঘড়ি, একটা দূরবীন, একটা ইস্ত্রি, একটা ডিকশনারি, একটা আধুনিক নভেল কেনা হলো। আর আর ক্রেতারা হাড়ি, ডেকচি, খাতা, কুন্তি, প্যারাম্বুলেটর, এক পায়ের সাইকেল, ছোট ছোট খোকা কুকুদের পোশাক, পায়ের মোজা, রকমারি আয়না, সুদৃশ্য ফ্রেঞ্চ উইন্ডো, কত কি কিনে চলেছে। মাদাম রলার ভ্যানিটি ব্যাগটাও লোভে পড়ে কিনে ফেললাম। কেনা জিনিসগুলো সঙ্গের দুটো বাজারি থলের মধ্যে ঠেসে ঠুসে রেক্টার স্মিথ হয়ে জুলেভার্ন মুজের পাশ দিয়ে প্রায় দৌড়তে দৌড়তে ইউনিভেরা ল সন্সিবে ফিরেছি। ঘোরতর ইচ্ছা আরও কিছু খুচরো সেন্ট ও ইউরোতে নিয়ে এসে আরও কিছু সওদা করি। দ্বিগুণ তিনগুণ উৎসাহে বুলভার মার্টিন লুথার কিং ধরে দুটো থলে নিয়ে আমি ফের দৌড়তে লাগলাম। জুলেভার্ন, ইলেকট্রিক অফিস, রেক্টার স্মিথ ট্রাম স্টপ পেরিয়ে গেল। আমি দৌড়তে লাগলাম। গলি তক তেরি লায়া হামে শখ, কাহা তাকাত কে আব ফির যায় ঘর তক। আমার ইচ্ছেই আমাকে তোমার গলিতে টেনে এনেছে, এখন আমার সাধ্য কি ঘরে ফিরে যাই। মরা শামুক, গেঁড়ি গুগলির দোকানদার এখনো দোকান খোলা রেখেছে। 2-4 জন খরিদ্দার শুকাশুটকি কেনাকাটা করছে। ট্রাম রাস্তায় চলেছে, বাস রাস্তায়। ছুটির দিন হলেও রাস্তায় লোক চলাচল বেড়েছে। বেলাও কম হলো না, তবে ঘড়িতে প্রায় 12টা বাজলেও দ্বিপ্রহর বলা চলে না। রোদের তাপ, সে তো বাড়বে বেলা 2টোয়। আর কগজ দূরেই এগলিস সে ফ্রাঁসে দাজি গির্জার মাঠ। মাঠে যাযাবর যাযাবরীদের মেলায় এতক্ষণে হয়তো লোক হয়ে জড়ো হয়েছে প্রচুর, হয়তো বেচাকেনাও বেড়েছে পুরোদস্তুর। সমস্তই বুঝি ফুরিয়ে গেল। দৌড়লাম, দৌড়। কোথায় কি? একটা লোক নেই, একটা গাড়িও নেই। ঘোড়ায় টানা ক্যারাভ্যান চলে গিয়েছে। কখনো যে এখানে একটা মেলা বসেছিল তার কোনো চিহ্ন নেই। ধূসর একটা ঘুঘু এক পা করে নেচে নেচে গির্জার মাঠে কি যেন খুঁটে খাচ্ছে। এতক্ষণ নলিনী বেরার গল্প ধূসর ঘুঘু পাখির দেশে শুনছিলেন আমার কণ্ঠে। কেমন লাগলো জানানোর জন্য খোলা রইল মন্তব্যের বাক্স। আর ভালো লেগে থাকলে রইল লাইক আর শেয়ারের অনুরোধ। গল্পের, আড্ডার, উপন্যাসের এবং যা যা কিছু হয় সবের আপডেট পেতে করে নিন সাবস্ক্রাইব। চলতে থাকুক গল্প, চলতে থাকুক আড্ডা, পড়া এবং শোনা।
ভালো থাকুন, ভাবনায় থাকুন, চেতনায় থাকুন। আজ আসি,